আমাদের আজকের প্রথম প্রশ্নটাতে একটু আমরা খেয়াল করি। নাম্বার 1 প্রশ্ন যে প্রশ্নটা আছে সেটি হচ্ছে নিচের কোনটি নামিক হিসাব। নিচের কোনটি নামিক হিসাবের অপশনের মধ্যে আছে আয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। সবাই একটু কাইন্ডলি কমেন্ট করবা যে এটা কারেক্ট আনসারটা কি হবে। আমরা এক্সপ্লেনেশন দিব অবশ্যই, প্রতিটা প্রশ্নেরই কিন্তু এক্সপ্লেনেশন থাকবে। আচ্ছা, ওকে, আশা করছি সবকিছু সাউন্ড ঠিকঠাক ভাবে আছে। সবাই একটু কাইন্ডলি শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আর পাশাপাশি হচ্ছে একটু কমেন্ট করে জানাও, অ্যান্সারগুলো একটু কমেন্ট করে জানাও, আমি একটু শেয়ার করে নিচ্ছি তোমাদের পাশাপাশি। ওকে, কারেক্ট অ্যান্সারগুলো তোমরা একটু জানাবা কষ্ট করে, সবাই একটু কারেক্ট অ্যান্সারগুলো জানাও। ওকে ওকে, সবাই ক্লাস একটু শেয়ার করে কারেক্ট অ্যান্সারটা জানাও। আমি এখনই কমেন্টগুলো চেক করবো, উইদিন 1 মিনিটের মধ্যে আমি কমেন্টগুলো চেক করবো সবগুলো। আচ্ছা ঠিক আছে, তা আমি একটু সলিউশনের মধ্যে চলে যাচ্ছি। তো প্রথমে আমাদের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে কি যে নিচের কোনটি নামিক হিসাব। আমরা যদি একটু খেয়াল করি, আমি একটু নামিক হিসাবের একটু এক্সপ্লেনেশন দিই। এটা কারেক্ট অ্যান্সার, তোমরা অনেকেই বিভিন্ন অ্যান্সার দাগাইতে পারো, তো সেক্ষেত্রে এটা কারেক্ট অ্যান্সারটা হচ্ছে আসলে আয়। আমরা যদি একটু হিসাব সমীকরণের দিকে চলে যাই, আমরা একটু হিসাব সমীকরণ নিয়ে একটা কথাবার্তা বলি এর আগে। ওকে, আমাদের হিসাব সমীকরণ কি? আমাদের হিসাব সমীকরণ হচ্ছে a = l + OE। এই হিসাব সমীকরণের মধ্যে এখানে যে দুইটা আছে, ওকে, এখানে যে দুইটা আছে এটা হচ্ছে l + OE। এই দুইটাকে আমরা কি নামে ডাকি? এই দুইটাকে আমরা নামে ডাকি হচ্ছে স্থায়ী হিসাব। স্থায়ী হিসাব। ওকে, আমরা যদি আরেকটু ডিটেলসে আলোচনা করি, এখানে হচ্ছে ওইটাকে যদি আমরা ভাঙাই, ওইটাকে ভাঙাইলে আমরা নরমালি কি পাই? ওইটাকে ভাঙাইলে আমরা প্রথমত পাই কি আয়, আমরা সেকেন্ডলি পাই কি ব্যয়, এরপরের পাশাপাশি আমরা পাই কি উত্তোলন, পাশাপাশি আমরা পাই কি মূলধন। আমরা আর পাশাপাশি কি পাচ্ছি? মূলধন। এখানে আমরা যদি একটু তাকাই, এখানে এই যে তিনটা হিসাব আছে, আয়বাচক হিসাব, ব্যয়বাচক হিসাব, উত্তোলনবাচক হিসাব, এই তিনটাকে আবার আমরা বলি অস্থায়ী হিসাব। কি হিসাব? অস্থায়ী হিসাব। ওকে, অস্থায়ী হিসাব আমরা পেলাম। আর আরেকটা জায়গাতে এখন আসছে নামিক হিসাব। এখানে এই যে দুইটা আছে আয় এবং ব্যয়, এই দুইটাকে আমরা বলি নামিক হিসাব। নামিক হিসাব। তাহলে সবাই যদি একটু খেয়াল করি আমরা কি কি পেলাম। প্রথমত হচ্ছে আমরা পেলাম যে আমাদের a = l + OE, এটা হচ্ছে আমাদের হিসাবের সমীকরণ। সেখানে হচ্ছে l + OE, এগুলোকে আমরা বলতেছি কি স্থায়ী হিসাব। সম্পদটাকে আমরা স্থায়ী হিসাব হিসেবে কনসিডার করতে পারি। ওকে, সম্পদটাকে সহকারে আমরা অ্যাড করে দিচ্ছি স্থায়ী হিসাবের মধ্যে। এরপরে যদি আমরা হিসাব করি যে ওইর ভিতরে আছে কি, ওইর ভিতরে আছে আয়, ব্যয়, উত্তোলন, মূলধন। তার মধ্যে হচ্ছে আয়, ব্যয়, উত্তোলন, এগুলো হচ্ছে অস্থায়ী হিসাব। এবং পাশাপাশি হচ্ছে শুধু আয় ব্যয়কে আমরা বলি নামিক হিসাব। এখন একটু খেয়াল করো তো, আয় এবং ব্যয়ের মধ্যে যে ডিফারেন্সটা পাওয়া যায় সেটাকে আমরা বলি কি? হয়তো যদি এরকম হয় যে আয় ব্যয়ের থেকে বেশি হয়েছে, কি বেশি হয়েছে? আয়টা ব্যয়ের থেকে বেশি, সেক্ষেত্রে আমরা বলি কি নিট লাভ, তাই না? নিট লাভ। যদি এমন হয় ব্যয়টা বেশি হয়ে গেছে আয়ের থেকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলি কি? নিট ক্ষতি। কি বলি? নিট ক্ষতি। আচ্ছা ওকে, আমরা যদি এখন বলি যে এখানে নিচের কোনটি নামিক হিসাব, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সারটা কি আসছে? আয়। আয়টা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি কি থাকতে পারতো? ব্যয় থাকতে পারতো, পাশাপাশি হচ্ছে নিট লাভ থাকতে পারতো, নিট ক্ষতি থাকতে পারতো। এবং এখানে আরেকটু ডিটেলসে যদি আমরা আলোচনা করি, বিক্রয়, এটা কিন্তু একটা আয়বাচক হিসাব, ক্রয় একটা ব্যয়বাচক হিসাব। তাহলে এখানে কিন্তু ক্রয় নামও থাকতে পারে, বিক্রয় নামও থাকতে পারে, ক্রয় ফেরত নামে থাকতে পারে, বিক্রয় ফেরত নামে থাকতে পারে, আন্তঃপরিবহন নামে থাকতে পারে। অর্থাৎ এখানে হচ্ছে আমাদের মূলত আয় ব্যয় উত্তোলনের মধ্যে, আয় ব্যয়ের মধ্যে এবং নিট লাভ নিট ক্ষতির মধ্যে যেগুলো ইনক্লুডেড সবগুলো কিন্তু আমার নামিক হিসাবের মধ্যে আসবে। ওকে, সবাই বুঝতে পারলে অবশ্যই জানাবা। আর তোমরা একটু কমেন্ট করবা, কারেন্ট অ্যান্সার গুলো একটু কমেন্ট করবা। আমার এখানে হয়তো ডিভাইসে একটু ইস্যু হচ্ছে যে আমার কমেন্ট গুলো একটু শো করতেছে না, তো তারপরে তোমরা একটু কমেন্ট করবা
যাতে আমি সবার কমেন্টটা একটু দেখতে পারি। এবং তোমরা হচ্ছে যারা ক্লাসের সাথে যুক্ত আছো তোমরা অবশ্যই ফ্রেন্ডকে একটু মেনশন করে দাও, সবাই একটু কমেন্ট করে দাও। ওকে, আমাদের সাথে মেহনাজ আক্তার আছে, যারা যারা আছো আমাদের সাথে সবাই একটু কমেন্ট করে দিবা। আমরা একটু পরবর্তী প্রশ্নতে চলে যাই। আমরা কিন্তু আজকে অনেক ডিটেলসে পড়াশোনা করব, তো তোমরা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবা যাতে সম্পূর্ণ ক্লাসটা এনজয় করতে পারো। এবার আমরা একটু দেখি যে নিম্নের কোন সমীকরণটি সঠিক। ওকে, নিম্নের কোন সমীকরণটি সঠিক এটা যদি আমরা একটু খেয়াল করি, আমাদের হিসাব সমীকরণটা একটু আগে কিন্তু আমরা লিখছিলাম, কি লিখছিলাম দেখো তো, a = l + ওই, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ এবং বর্ধিত রূপের মধ্যে আছে কি c + r - e - d, তাই না? তো সেক্ষেত্রে আমরা যদি একটু হিসাব করি, আমাদের হিসাব সমীকরণটা কি আসছে, a = l+, ওকে আমি আরেকবার একটু লিখলাম, a = l + ওই, এটা হচ্ছে আমাদের হিসাব সমীকরণ। এখন ওইকে যদি আমি ভাঙে তাহলে পাচ্ছি কি c + r - e - d। ওকে, সি তে কি ক্যাপিটাল, তাহলে হচ্ছে সি। ওকে, আমাদের c + r - e - d, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সারটা হচ্ছে খ। তাহলে সি তে হচ্ছে ক্যাপিটাল মানে মূলধন, দেন হচ্ছে রেভিনিউ, রেভিনিউ হচ্ছে কি বোঝাচ্ছে, যে রেভিনিউ দ্বারা আয় বোঝাচ্ছে, এক্সপেন্স, ই দ্বারা এক্সপেন্স বোঝাচ্ছে, এক্সপেন্স মানে ব্যয়, ডি দ্বারা বোঝাচ্ছে ড্রয়িংস, ড্রয়িং মানে হচ্ছে উত্তোলন। তার মানে এটা হচ্ছে আমাদের হিসাব সমীকরণের কারেক্ট ফর্ম। আমরা যদি আরেকটু ডিটেলসে একটু জানার চেষ্টা করি, আপনারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যখন প্রিপারেশন নেবেন তখন হচ্ছে আমরা যখন অ্যাডমিশন স্টুডেন্টদেরকে পড়াই আমরা আরেকটু ডিটেলসে পড়াই। কিভাবে প্রশ্ন আসে এরকম যে কিছু জায়গা আছে কিনা, নাই। ওকে, আমি তারপর একটু দেখাই, প্লাস করে দিচ্ছি। প্রশ্ন আসে যে মৌলিক হিসাব সমীকরণ কোনটি, মৌলিক হিসাব সমীকরণ কোনটি, মৌলিক হিসাব সমীকরণ। ওকে, মৌলিক হিসাব সমীকরণ কোনটি, মৌলিক হিসাব সমীকরণটা হচ্ছে a = l + e, এটা হচ্ছে মৌলিক হিসাব সমীকরণ। প্রশ্ন আসে এক মালিকানা কি, এক মালিকানা হিসাব সমীকরণ কোনটি, এক মালিকানা হিসাব সমীকরণ হচ্ছে a = l + o e। এখানে l + e, ই দ্বারা বোঝাচ্ছে ইকুইটি, এটা হচ্ছে মৌলিক হিসাব সমীকরণ। এটা আপনি 9-10 এর মধ্যে আপনাদের a = l + e শেখানো হয়েছিল। এখন যদি আমরা এক মালিকানা হিসাব সমীকরণ দেখি তাহলে এক মালিকানা হিসাব সমীকরণ হচ্ছে a = l + ওই। এখানে ও এর পূর্ণরূপ কি, ও দ্বারা বোঝাচ্ছে ওনার্স, কি বোঝাচ্ছে ওনার্স, আর ই দ্বারা বোঝাচ্ছে কি ইকুইটি, ওনার্স ইকুইটি। ওকে, এরপর যদি আমরা বলি এক মালিকানা ব্যবসার পরে কি থাকে, অংশীদারি ব্যবসা থাকে। আমরা একটু অংশীদারি ব্যবসাটা লিখি, কি লিখবো, অংশীদারি হিসাব সমীকরণটা হচ্ছে a = l + pe। আচ্ছা, আমাদের এখানে লেখাগুলো ঠিকঠাক দেখা যাচ্ছে? ওকে, আশা করছি লেখাগুলো ঠিকঠাক দেখা যাচ্ছে। আর যারা ক্লাসরুমে আছো অবশ্যই ক্লাসে শেয়ার করে দাও। তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দেওয়া অনেক খুবই দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আমাদের সাথে জাকিয়া, তানজিন, মাইশা আছে, হ্যালো জাকিয়া, তানজিন। আমাদের সাথে নাবিল আছে, আমাদের গাজীপুরের অগ্নিবৃত্তি পরীক্ষায় প্রথম, হ্যালো নাবিল ইসলাম। আমাদের সাথে আছে ইমরান হাসমি, আমাদের সাথে আছে তৃষা আছে। আমরা চাই তোমরা একটু শেয়ার করে দাও ক্লাসটা, ফ্রেন্ডকে একটু মেনশন করে দাও এবং আমাদের সাথে সাথে ক্লাসটা এনজয় করো। কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই ভাইকে কমেন্ট করে জানাবা, আমরা কমেন্টে রিপ্লাই দিব। তাহলে আমরা একটু দেখলাম যে অংশীদারি হিসাব সমীকরণ দেখলাম। এরপর আমাদের রয়ে গেল কি, কোম্পানি, আমাদের রয়ে গেল কোম্পানি হিসাব সমীকরণ। তো আমরা কোম্পানি হিসাব সমীকরণের দিকে যদি যাই তাহলে হবে a = l + ac। তাহলে এখানে যে পি লেখাইছিলাম, এই পি দ্বারা কি বোঝাচ্ছে, পি দ্বারা বোঝাচ্ছে পার্টনার্স ইকুইটি। ওকে, পার্টনার্স ইকুইটি। আর এখানে এস দ্বারা কি বোঝাচ্ছে, এস দ্বারা বোঝাচ্ছে স্টক, কি স্টক ইকুইটি। তাহলে তোমরা একটু দেখো তো, তোমরা জীবনে কি শুনছিলা যে আসলে হিসাব সমীকরণ যে এতগুলো, এটা কি তোমরা জানতা? হিসাব সমীকরণ এতগুলো যে আছে এটা কয়জনে জানতা বলো তো? হিসাব সমীকরণ এতগুলো জানতা কেউ, যে এতগুলো হিসাব সমীকরণ আছে? এই হিসাব সমীকরণগুলো আমরা এখন কেন শিখছি বলতো? আমরা শিখছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির জন্য। আমরা কিন্তু একই সাথে যখন ক্লাস দিব আমরা একাডেমিকে এসএসসি তো ভালো করব, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তো ভালো করব। আমাদের কিন্তু দুইটা জায়গাতে মোটিভ, আমরা কিন্তু দুই জায়গায় ভালো করতে চাই, নাকি? সবাই তো এখানে এমন তো কেউ নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাও না, সবারই তো একটা স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়তে পড়া। তার মানে এই স্বপ্নটাকে বাস্তবে রূপদান করার জন্য কিন্তু আমরা ফ্রি ক্লাসগুলো নিচ্ছি। আর তোমরা আমাদের ক্লাসগুলো দেখলে বুঝতে পারবো যে আমরা আসলে একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনটাকে ফোকাস করে পড়াই, যার ফলশ্রুতিতে তোমার কিন্তু দুইটা জায়গাতে তোমার ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমাকে বলো তো, তোমরা কখনো দেখছো যে এরকম করে হিসাব সমীকরণ আছে এতগুলা? দেখছিলা? বলো, যারা আছো কমেন্ট করে জানো দেখি আসলে দেখছিলা কিনা। ওকে, তা আমরা দেখো একটা এমসিকিউ অ্যান্সার দেওয়ার জন্য আমরা যে কতগুলা জিনিস নিয়ে আলোচনা করতেছি, একটা এমসিকিউর জন্য কতগুলা কথাবার্তা বলা লাগতেছে। তো এভাবে মূলত আমরা আমাদের অ্যাডমিশন ব্যাচগুলোতে আমরা এভাবে পড়াই এবং আমাদের একাডেমিকের যে
কমার্স প্রো ব্যাচ, সেই ব্যাচও আমরা এইভাবে পড়াবো ইনশাল্লাহ। এরপর দেখো তো, এক মালিকানা সত্ত্ব কোন হিসাব খাতায় অন্তর্ভুক্ত হয়? মালিকানা সত্ত্ব ওই আসলে কোথায় যায় বলেন তো? ওই কিন্তু সরাসরি ভাবে a = l+o। আমার বারবার কিন্তু হিসাব সমীকরণটা লেখা লাগতেছে, কেন লেখা লাগতেছে? কারণ আজকে আমরা প্রথম চ্যাপ্টার নিয়ে কথা বলতেছি, আর প্রথম চ্যাপ্টারটা হিসাব বিজ্ঞানের সমীকরণের উপর ডিপেন্ড করতেছে সব থেকে বেশি। তাহলে এটাকে আমরা একই সাথে কি বলতে পারি? এটাকে একই সাথে আমরা হিসাব সমীকরণ বলতে পারি, হিসাব সমীকরণ নামে বলতে পারি। এটাকে একই সাথে আমরা উদ্বৃত্তপত্র নামেও কিন্তু বলতে পারি, কারণ উদ্বৃত্তপত্রের মধ্যে কিন্তু আমরা কি করি? সম্পদ এবং দায় এবং মালিকানা সত্ত্বের যোগফলকে আমরা সমান করি, তাই না? সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বকে আমরা কি করি? প্রুফ করি যে a = l+o। আমরা হিসাব সমীকরণটাকে প্রমাণ করি, সেটাই মূলত আমাদের এখানে করা হচ্ছে। তার মানে কি, মালিকানা সত্ত্ব আসলে কোথায় যাচ্ছে? মালিকানা সত্ত্ব যে এটা কোথায় যাচ্ছে? আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী আরেকটা নাম কি? উদ্বৃত্তপত্র। ঠিক আছে, আমি উদ্বৃত্তপত্র সে কারণে বলছিলাম, আর্থিক অবস্থার বিবরণীতে তৈরি করা হচ্ছে। এরপরে যদি আমরা আরেকটা প্রশ্নতে যাই, দুই তরফা দাখিলা পদ্ধতি উদ্ভব হয় কখন? এই প্রশ্নের সাথে কিন্তু আমরা অনেকগুলো সম্পূরক তথ্য জানবো। দুই তরফা দাখিলা পদ্ধতির উদ্ভাবন কখন হয়? দেখি তো তোমরা পারো কিনা। এটা তো হিসাব বিজ্ঞানের একদম বেসিক, মানে তোমাদের এই দুই তরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার করছিল যে হিসাব বিজ্ঞানের ফাদার কে? লুকা ফ্যাসিওলি। ওকে, আমাদের সাথে হচ্ছে আফরুজা ইয়াসমিন আছে। ভাইয়া অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ আফরুজা। তোমরা তোমার ফ্রেন্ডকে একটু মেনশন করে দিও। ওকে, আমাদের সাথে হচ্ছে সবাই পার্টিসিপেট করতেছে। দেখি 4 নম্বর প্রশ্নটা একটু অ্যান্সার করো তো, সবাই একটু পার্টিসিপেট করো, আর ক্লাসে একটু শেয়ার করে দাও, এবং ফ্রেন্ডকে মেনশন করে দাও। ওকে, 4 এর অ্যান্সার আমরা পাচ্ছি, নাবিল আমাদেরকে বলছে 4 এর ক অ্যান্সার। আমরা একটু দেখি আসলে ঠিক আছে কিনা। আচ্ছা, 4 এর গ দিচ্ছে, আর 4 এর সি পাচ্ছি অনেকের কাছ থেকে। নওশিন বলছে আমাদের স্যারের সি। ওকে, বাকির একটু রেসপন্স করো, সবার একটু রেসপন্সটা আমি একটু দেখতে চাই। আচ্ছা, তোমাদের রেসপন্স আসতে থাকুক, পাশাপাশি হচ্ছে আমি একটু অ্যান্সার দেই। আচ্ছা, আমাদেরকে তৃষাও বলছে সি হবে। দুই তরফা দাখিলা পদ্ধতির উদ্ভাবন হয়, তোমরা সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। দুই তরফা দাখিলা পদ্ধতির উদ্ভাবন হয় 10 নভেম্বর 1494 সাল। আমরা এটা নিয়ে একটু ডিসকাশন করি, আমরা অ্যাডমিশনের মধ্যে কিন্তু এগুলা পড়াই। এই যে ভদ্রলোক আছেন আপনাদের হিসাব বিজ্ঞানের জনক লুকা ফ্যাসিওলি, উনি আসলে কে? উনি আসলে কিন্তু ইতালীয় একজন গণিতবিদ, ওনাকে পাদ্রি বলা হয়তো। মূলত ভ্যানিস, ইতালির ভ্যানিস শহরে কিন্তু উনি থাকতেন। তাহলে হচ্ছে কি, এই যে এই ভদ্রলোক একটা বই লিখছিল। এই ভদ্রলোকের নাম লুকা ফ্যাসিওলি, জন্মসাল হচ্ছে 1445 এবং মৃত্যুসাল 1514। উনি একটা বই লিখছে, বইয়ের নাম কি? আপনারা ছোটকালে 9-10 যখন পড়ছিলেন তখন কিন্তু বইটা পড়ছিলেন। কি নাম? সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রফেশনালিটা। 1494 সালে এই বইটা লেখা হয়েছিল। এই বইতে 3টা অংশ। প্রথমটা হচ্ছে কি? প্রথমটা হচ্ছে পাটিগণিত, সেকেন্ডটা হচ্ছে জ্যামিতি, 3 নম্বরটা হচ্ছে অনুপাত। এই 3টা অংশে এই বইটা বিভক্ত ছিল। এবং এই অনুপাতের যে টপিকটা আছে, এই অনুপাতের মধ্যে একটা বিস্তর আলোচনা ছিল, যেটা নাম ছিল দুই তরফা দাখিলা পদ্ধতি। এই অনুপাত, এই যে প্রপোর্শনিট, এটা তো হচ্ছে একটা অংশ। এই অংশের মধ্যে একটা পার্ট ছিল কি? সেটা হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতি। এই দুই তরফা দাখিলা পদ্ধতির মধ্যে 36টা চ্যাপ্টার ছিল। কয়টা চ্যাপ্টার ছিল? 36টা চ্যাপ্টার ছিল। এই 36টা চ্যাপ্টারের মধ্যে টোটালি ওটাই হচ্ছে মূলত ফাউন্ডেশন, আজকের আধুনিক হিসাব বিজ্ঞানের ফাউন্ডেশন। ওকে, যদি প্রশ্ন আসে এমন যে এটা আসলে কোথায়, উনি আসলে কোন জায়গাতে বসে এটা করছিল? ইতালির ভ্যানিস শহর থেকে। ওকে, এই কারণে ভ্যানিস শহরটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা মাঝে মাঝে এমসিকিউতে চলে আসে। আচ্ছা, তো আমরা দেখতে পেলাম কি? এটা হচ্ছে 1494 সালে 10 নভেম্বর দুই তরফা দাখিলা পদ্ধতির উদ্ভব হয়। এরপরে যদি আমরা যাই পরবর্তী প্রশ্নে, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কোনটি? হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কোনটি? দেখি সবাই একটু অ্যান্সার করো তো। তোমরা লাইভে সবাই থাকো, লাইভে থাকলে অবশ্যই অনেক নতুন তথ্য জানতে পারবা। আসলে সময় নষ্ট করার থেকে কিছুটা ক্লাস করে সময়টাকে কাজে লাগানোটা উচিত। একটা সময় দেখা যাবে যে আজকের এই যে লাইভ ক্লাসটা পড়াচ্ছি, এগুলো আসলে ফ্রি ক্লাসের মধ্যে এত কিছু পড়ানো হয় না। ফ্রি ক্লাসে জাস্ট বলে যে অ্যান্সার এটা, অনেকে বলে কমেন্ট করার জন্য, সবাই কমেন্ট করে, দেন বলে যে হ্যাঁ এটা অ্যান্সার, কারেক্ট অ্যান্সার, এতটুকুই। কিন্তু তারপরও আমরা আমাদের ফ্রি ক্লাস বলি, পেইড বেসিক ক্লাস বলি, আমরা কিন্তু সব সময় ডিটেলস আলোচনা করতে পছন্দ করি। ওকে, তাহলে দেখো তো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কোনটি? এখানে অনেকে অনেক ধরনের অ্যান্সার দিচ্ছ। ওকে, গরম লেগে গেছে। সবাই একটু অ্যান্সার করো, দেখি তো সবাই পারো কিনা। ওকে, সবাই 5-এর সি দিচ্ছিলা, তাই না? আর যারা 5-এর সি দিচ্ছিলা তাদের অ্যান্সারটা একটু ভুল হয়েছে। এটার অ্যান্সারটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা।
হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়তে প্রশ্নটা খুব বারবার আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়তে আসছে, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাগুলোতে আসছে। তার মানে এই প্রশ্নটা কিন্তু আমরা অ্যাডমিশনে পড়াই, আসলে সত্য কথা এটা প্রথম লেকচারে পড়াই, হিসাব বিজ্ঞানের প্রথম লেকচারে যখন ক্লাসে তখন পড়াই। তো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে, হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য আর প্রধান উদ্দেশ্য এক কথা, হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা। অ্যান্সারটা হচ্ছে তথ্য সরবরাহ করা। আমরা আরেকটু ডিটেইলসে জানি, আমরা একটু হিসাব বিজ্ঞানের ডেফিনিশনটা দেখি। যদি তোমাকে কেউ বলে যে ভাইয়া হিসাব বিজ্ঞানের ডেফিনিশন কি বলো, হিসাব বিজ্ঞানের ডেফিনিশনটা কিন্তু সবার জানা থাকা দরকার, এবং হিসাব বিজ্ঞানের ডেফিনিশনটা যদি তুমি পারো অ্যাজ এ হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট তোমার কিন্তু জানা থাকা উচিত। যে ডেফিনিশন পালে কিন্তু তুমি অনেকগুলো এমসিকিউর অ্যান্সার দিতে পারবা। দেখো তো প্রথমে বলা আছে হিসাব বিজ্ঞান এমন একটি প্রক্রিয়া। হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান হচ্ছে একটা প্রক্রিয়া, একটা প্রসেস, যার মাধ্যমে কি করা হয়, যেখানে লেনদেন শনাক্ত করা হয়। তার মানে কি, এই প্রসেসের যে অংশগুলো আছে সেগুলো দেখো। হিসাব বিজ্ঞান কি? একটা প্রক্রিয়া। প্রসেসের প্রথম অংশ কি? একটা অংশ হচ্ছে লেনদেন শনাক্ত করা। এটা আসলে লেনদেন কি না সেটা যাচাই শনাক্ত করব। এরপর হচ্ছে কি? লিপিবদ্ধ করা। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। লেনদেন শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ। এরপরে শ্রেণীবিন্যাস ও সংক্ষিপ্তকরণের মাধ্যমে আর্থিক অবস্থা তুলে ধরা। এই যে শ্রেণীবিন্যাসকরণ, ওকে, ও সংক্ষিপ্তকরণ, এটা হচ্ছে থার্ড স্টেপ। এই তিনটা স্টেপের মাধ্যমে আসলে হিসাব বিজ্ঞানের কাজগুলো করা হয়। এই তিনটা স্টেপের মাধ্যমে তাহলে কি হলো, হিসাব বিজ্ঞানটা গঠিত হলো। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে কি? তথ্য সরবরাহ করা। কি? তথ্য সরবরাহ করা। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য অথবা উদ্দেশ্য, যে নামে থাকুক, প্রধান নামও থাকতে পারে অথবা উদ্দেশ্য নামও থাকতে পারে। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য তথ্য সরবরাহ করা। আমার সাথে উচ্চারণ করে, হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য তথ্য সরবরাহ করা। হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি? হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য দেখো, লেনদেন শনাক্তকরণের মাধ্যমে লেনদেন লিপিবদ্ধ করা। এটা কিন্তু আমরা ইয়েতে পাইছি, হিসাব বিজ্ঞানের ডেফিনিশনে পেলাম, লেনদেন শনাক্তকরণের মাধ্যমে তা লিপিবদ্ধ করা। অর্থাৎ হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম এবং দ্বিতীয় অংশটাকে নিয়েই মূলত প্রাথমিক উদ্দেশ্য গঠিত। ঠিক আছে, তোমরা ডেফিনিশন পারলে কিন্তু অনেক কিছু পারবা। অবশ্যই হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য তথ্য সরবরাহ করা, প্রাথমিক উদ্দেশ্য লেনদেন শনাক্তকরণের মাধ্যমে তা লিপিবদ্ধ করা। প্রাথমিক এবং প্রধান, এটার দিকে কিন্তু ভালোভাবে নজর দিবা। প্রধান তথ্য সরবরাহ করা। প্রাথমিক হচ্ছে কি? শনাক্তকরণের মাধ্যমে লিপিবদ্ধ করা। এখানে স্টুডেন্টরা কি জায়গায় ভুল করে, সেটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য চাইলে অনেকে বলে ফেলে তথ্য সরবরাহ করা, আসলে কিন্তু সেটা না। প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে কি? লেনদেন শনাক্তকরণের মাধ্যমে লিপিবদ্ধ করা, আর প্রধান উদ্দেশ্য হচ্ছে লেনদেন তথ্য সরবরাহ করা। ঠিক আছে, সবাই কিন্তু এটা ভালোভাবে মনে রাখবা। এটা কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তোমাদের কলেজের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ওকে, এবং বোর্ড পরীক্ষার জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট। এরপরে তাহলে হচ্ছে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। হিসাবের বহিস্থ ব্যবহারকারী কে? হিসাবের বহিস্থ ব্যবহারকারী কে? ভোক্তা, সরকার, গবেষক। দেখি এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু দেওয়ার চেষ্টা করো তো, দেখি পারো কিনা। হিসাবের বহিস্থ ব্যবহারকারী কারা? হিসাবের বহিস্থ ব্যবহারকারী কারা বলো তো? 6 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দাও। হিসাবের বহিস্থ ব্যবহারকারী কারা? 6 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও সবাই, একটু 6 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও। ওকে, হিসাবের বহিস্থ ব্যবহারকারী কারা? এটা বলার আগে আমি একটু তোমাদেরকে দেখাই, তোমরা অনেকেই অ্যান্সার দিচ্ছ। ওকে, হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারী, বহিস্থ ব্যবহারকারী, এটা হিসাব বিজ্ঞানের অ্যাডমিশনাল লেকচারের প্রথম লেকচারে আমরা পড়াই। দেখো, এটা থেকে ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলোতেও প্রশ্ন আসে, কলেজের পরীক্ষাগুলোতেও প্রশ্ন আসে। তো একটু যদি খেয়াল করো, হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর একটা হচ্ছে বাহ্যিক বা বহিস্থ ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারীদেরকে আমরা চিহ্নিত করার জন্য আমরা একটা উদ্ভাবনী ক্ষমতার মাধ্যমে আমরা হচ্ছে কি বানাইছি, 3টা ক্যাটাগরি বানাইছি। এটা 3টা ক্যাটাগরি বানাইলাম, এটা 3টা ক্যাটাগরি বানাইলাম। এই ক্যাটাগরি যদি তুমি মুখস্থ রাখতে পারো বা মনে রাখতে পারো, তাহলে তুমি পৃথিবীর যত কিছুই আসুক তুমি বুঝতে পারবে যে এটা অভ্যন্তরীণ নাকি অভ্যন্তরীণ না। একটু খেয়াল করো তো, অভ্যন্তরীণ ব্যবহারকারীর মধ্যে আমাদের প্রথম শর্ত, 3টা শর্ত আছে। একটা হচ্ছে কি? প্রথম শর্তটা হচ্ছে সে হয়তো বেতন পাবে বা পায়। কি? নাম্বার 1, সে বেতন পাবে বা পায়। নাম্বার 2 কি? সে সিদ্ধান্ত দেয়। নাম্বার 1 বেতন পাবে, নাম্বার 2 সিদ্ধান্ত দিবে, এবং নাম্বার 3 সেটা হচ্ছে সে কর্মকর্তা লেভেলের হবে। কি? কর্মকর্তা লেভেলের হবে। এই 3টা শর্ত যদি ফিল আপ করে তাহলে সে অভ্যন্তরীণ, এই 3টা শর্ত যদি ফিল আপ না করে তাহলে সে বহিস্থ বা বাহ্যিক। তাহলে দেখো তো বাহ্যিকে কি আছে? বেতন পায় না, সিদ্ধান্ত দেয় না। আবার থার্ড অপশনে বলা আছে যে কিছু কিছু সময় বেতন পেলেও পেতে পারে, যেমন হচ্ছে সে শ্রমিক শ্রেণী অর্থাৎ লোয়ার ক্লাস, এবং কর্মচারী শ্রেণী অর্থাৎ কি? মিডল ক্লাস। এখানে দেখো তো কর্মকর্তারা মানে কি? কর্মকর্তারা হচ্ছে উচ্চ পদস্থ কর্মকর্তা বুঝায়। কর্মচারী দ্বারা কি বোঝাচ্ছে? নিম্ন পদস্থ কর্মচারী। দেখো তো কর্মচারীরা কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান, একটা কোম্পানিতে তার সিদ্ধান্ত দিয়ে কোম্পানি চলে না, চলে কিন্তু কর্মকর্তা লেভেলের মানুষজনের সিদ্ধান্ত দিয়ে কিন্তু কোম্পানি চলে। কর্মকর্তারা আসলে কোম্পানির সিদ্ধান্ত গ্রহণ করে, ওরা আসলে কোম্পানি চালাচ্ছে। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারি যে সিদ্ধান্ত দেয়, এটা কিন্তু একটা বড় ধরনের ইম্প্যাক্ট ফেলতেছে। তাহলে একটু খেয়াল করো,
ব্যবস্থাপক, ব্যবস্থাপক সে কি? নাম্বার ওয়ান, সে হচ্ছে আমাদের কোম্পানিতে সে বেতন পায়। ব্যবস্থাপক সে হচ্ছে সিদ্ধান্ত দেয়, এবং ব্যবস্থাপককে কর্মকর্তা লেভেলের, তার মানে সে হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। পরিচালক, পরিচালক কি পায়? বেতন পায়। পরিচালকের সিদ্ধান্ত দেয়, পরিচালক কর্মকর্তা লেভেলের, তাহলে সে অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ নিরীক্ষক, অডিটর, সে কি? বেতন পায়, সিদ্ধান্ত দেয়, কর্মকর্তা লেভেলের। নির্বাহী কর্মকর্তা বেতন পায়, সিদ্ধান্ত দেয়, কর্মকর্তা লেভেলের। এবং এখানে যদি আমরা তাকাই, বিনিয়োগকারীগণ, দেখেন তো বিনিয়োগকারী কি আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে, কোম্পানি থেকে কি বেতন পাচ্ছে? না। তাহলে প্রথম শর্ত যেহেতু ফিল আপ হয়নি, তার মানে সে অটোমেটিক বহিস্থ। বিনিয়োগকারীরা আমাকে সিদ্ধান্ত দিচ্ছে না, বিনিয়োগকারীরা আমার কর্মচারী লেভেলের না, পাওনাদার, সে বেতন পায় না, তাহলে অটোমেটিক এখানে যে কোনো একটা পয়েন্ট বাদ, তার মানে সে বাহ্যিক। ওকে, বেতন পায় না, পাওনাদার, সে বাহ্যিক। নিয়ন্ত্রণকারী সংস্থা, নিয়ন্ত্রণকারী সরকারের যে কোনো নিয়ন্ত্রণকারী সংস্থা, সেটা কি আমাদের প্রতিষ্ঠান থেকে বেতন পায়? না, তার মানে সে বহিস্থ। বিধিবদ্ধ সংস্থা সমূহ সে বেতন পাচ্ছে না, তার মানে সে বহিস্থ। বিধিবদ্ধ সংস্থা কারা? যেমন হতে পারে বাংলাদেশ ব্যাংক, সে বিধিবদ্ধ প্রতিষ্ঠান। এরপরে আরেকটা প্রশ্ন আসে, এখানে আরেকটা রিলেটেড তথ্য আসে, সেটা হচ্ছে কি? এক মালিকানা ব্যবসায়ের মালিক। এক মালিকানা ব্যবসায়ের মালিক হচ্ছে অভ্যন্তরীণ, অংশীদারি এবং কোম্পানি, যৌথ মূলধনী কোম্পানির মালিকরা হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। দেখেন তো অংশীদারি এবং যৌথ মূলধনী কোম্পানির মালিকরা তারা কিন্তু বেতন পাচ্ছে না, তারা সিদ্ধান্ত মানে সরাসরি সিদ্ধান্ত নাও দিতে পারে, যদি সে অপারেটিং মানে গভর্নিং বডিতে যদি না থাকে। সে ভোট দিতে পারে, ঠিক আছে, কিন্তু পরিচালনা পর্ষদ নিয়োগ করলে ওই পরিচালনা পর্ষদই শুধুমাত্র সিদ্ধান্ত দিতে পারে। এরপরে সে কিন্তু কর্মচারী লেভেলের না, তার মানে অংশীদারি এবং যৌথ মূলধনের মালিক কি হচ্ছে? সে হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। আর এখানে এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে দেখেন, এক মালিকানা ব্যবসায় সে সরাসরি সিদ্ধান্ত দিচ্ছে, এবং সে বেতন বলতে সে সরাসরি, আসলে এক মালিকানা ব্যবসায়ের এমন একটা উদাহরণ, সেটা হচ্ছে মালিক নিজেই সবকিছু করে, মালিক নিজেই সিদ্ধান্ত দেয়, নিজেই সবকিছু ভোগ করে। এই কারণে আমরা বলতেছি এক মালিকানা ব্যবসায়ের মালিক অভ্যন্তরীণ ব্যবহারকারী, অর্থাৎ সে নিজে নিজে সব কাজ করতেছে। ওকে, তাহলে আমরা অনেক কিছু তথ্য জানতে পারছি। তাহলে এখন যদি আমরা একটু তাকাই, 6 নম্বরের অ্যান্সারটা কি হবে? হিসাবের বহিস্থ ব্যবহারকারী, দেখেন ভোক্তা সে বেতন পায় না, বহিস্থ। সরকার বেতন পায় না, বহিস্থ। গবেষক বেতন পায়, সিদ্ধান্ত দেয়, এরকম কিছু আছে, তার মানে সে হচ্ছে বহিস্থ। তাহলে এই 6 নম্বর প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 3। ক্লিয়ার? সরি 4। যারা 4 অ্যান্সার দিছিল 6 এর তাদের অ্যান্সারটা কারেক্ট। আচ্ছা, অনেকে দেখতেছি 6 এর হচ্ছে খ দিছে, 6 এর ক দিছে। তাহলে বুঝতেছো, দেখো 6 এর হচ্ছে ভোক্তারা বেতন পায় না, সরকারি বেতন পায় না। গবেষক, মানে গবেষক যে এমন হতে পারে যে আমি হচ্ছে কোনো কলকারখানা স্থাপন করছি, এখন কলকারখানা নিয়ে কেউ একটা রিসার্চ করতেছে, তো সে তো আমার এখান থেকে বেতন নিচ্ছে না, সে কিন্তু ইন্ডিভিজুয়াল রিসার্চার হইতে পারে। তাহলে সেক্ষেত্রে সে কিন্তু আমার এখানকার এমপ্লয়েড কোনো কর্মচারী না হওয়ার কারণে সে হচ্ছে বহিস্থ। তার মানে এখানে ক, খ, গ তিনটাই হচ্ছে কারেক্ট। যারা অন্যগুলা দিছিল তাদের অ্যান্সার গুলো একটু ভুল হয়েছে। ওকে ওকে, এরপর হচ্ছে আমরা দেখি নিম্নের কোনটি লেনদেন নয়। নিম্নের কোনটি লেনদেন নয়, দেখি তো সবাই পারো কিনা। নিম্নের কোনটি লেনদেন নয় বলো তো। আচ্ছা দেখো, প্রাপ্ত বার্তা, তুমি অলরেডি বার্তা পাইছো, সেটা হচ্ছে লেনদেন। বার্তা সঞ্চিতি লেনদেন। নগদ বার্তা একটি অনগদ লেনদেন, এটা নগদ লেনদেন না, তবে একটা অনগদ লেনদেন। আর এখানে আছে কারবারি বার্তা, এটা লেনদেন না, এটা হচ্ছে কি, যখন তুমি ক্রয় বিক্রয় করতেছো, ক্রয় বিক্রয়ের সময় যে বার্তাটা তুমি ছেড়ে দিচ্ছ, যে ডিসকাউন্টটা দিয়ে দিচ্ছ, সেটা হচ্ছে কারবারি বার্তা। তার মানে এটা লেনদেনের মধ্যে পড়তেছে না, এটা কিন্তু আমরা হিসাবে অন্তর্ভুক্ত করতেছি না, যে কারণে কারবারি বার্তাটা লেনদেন নয়। আচ্ছা, এখন আমরা একটু লেনদেনের আর একটু ডিটেলসে জানি। লেনদেন দেখেন, লেনদেন মানে কি, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এমন কোন ঘটনাকে লেনদেন বলা হয়। লেনদেন কাকে বলে? অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এমন কোন ঘটনাকে লেনদেন বলে। লেনদেনের প্রধান শর্ত কয়টি? 3টি। এগুলো কিন্তু ভার্সিটি ভর্তি পরীক্ষাতে আসে, কলেজের পরীক্ষাগুলোতে আসে। লেনদেনের প্রধান শর্ত 3টি। একটা হচ্ছে কি, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন, কমপক্ষে 2টি সত্তা বা দ্বৈত সত্তা, এই 3টা শর্ত কিন্তু লেনদেন। যদি এমসিকিউতে আসে লেনদেনের প্রধান শর্ত কয়টি? 3টি। কি কি? আর্থিক অবস্থার পরিবর্তন, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, দ্বৈত সত্তা। এবারে দেখেন, আরেকটা সহায়ক এমসিকিউ দিয়ে দিলাম আপনাদেরকে। আসলে যে পরিমাণে তথ্য দিচ্ছি, এগুলো যদি আপনারা নোট করে রাখতে পারেন ইনশাআল্লাহ। দেখেন, হিসাব বিজ্ঞানের লেকচার 1 মানে প্রথম চ্যাপ্টার থেকে যে এতগুলো তথ্য আপনি জানতে পারতেছেন, অবাক করার বিষয় না। এরকম আরো আরেকটা ক্লাস দেবো হিসাব বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার থেকে, অনেক তথ্য জানতে পারবেন। হিসাব বিজ্ঞানের মূল বা মৌলিক উপাদান হচ্ছে লেনদেন। হিসাব বিজ্ঞানের মূল বা মৌলিক উপাদান হচ্ছে লেনদেন। জিজ্ঞাসা করবে আপনাকে এমসিকিউতে, হিসাব বিজ্ঞানের মূল উপাদান কোনটি? হিসাব বিজ্ঞানের মূল উপাদান কোনটি? লেনদেন। ওকে, এরপর যদি আমরা একটু চলে যাই, নিম্নের কোনটিকে বিপরীত মূলধন বলা হয়? বলেন তো, মূলধন বিপরীত হিসাব অর্থাৎ মূলধন হ্রাসকারী হিসাব কি হইতে পারে?
দেখেন তো উত্তোলন, উত্তোলন করলে কিন্তু সরাসরি মূলধনটা কমে যাচ্ছে, অর্থাৎ মূলধনের বিপরীত হিসাব হচ্ছে উত্তোলন। সে কারণে আমরা সরাসরি বলতে পারি উত্তোলনটা হচ্ছে মূলধন বিপরীত হিসাব। এরপর দেখেন তো মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় কোনটিকে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ মূলধন বৃদ্ধি পাচ্ছে। দেখেন তো পণ্য ক্রয় করলে তার ইম্প্যাক্ট কি? ক্রয় হিসাব ডেবিট, তার মানে কি মালিকানা সত্ত্ব অলরেডি হ্রাস পাচ্ছে। তাহলে আর আমি আলাদা করে দেখাচ্ছি না। দেনাদার থেকে প্রাপ্তি হলে কি হচ্ছে? দেনাদার থেকে প্রাপ্তি হলে আপনার অ্যাসেট বাড়তেছে, দেনাদার কমতেছে, এখানে কিন্তু ওই কে কোনো ইফেক্ট ফেলতেছে না। এরপরে যদি আমরা হিসাব করি ব্যবসায়ের বিনিয়োগ করলে জার্নালটা কি? জার্নালটা হচ্ছে অ্যাসেট বাড়তেছে আর হচ্ছে ওইটা বাড়তেছে, তার মানে মালিকানা সত্ত্বকে শুধুমাত্র এই এন্ট্রিকে মালিকানা সত্ত্বকে ইম্প্যাক্ট ফেলতেছে, অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে। ব্যবসা হতে উত্তোলন যদি করেন তাহলে নগদান অ্যাসেট হচ্ছে হ্রাস পাবে, ওই হ্রাস পাবে, তার মানে আলটিমেটলি শুধুমাত্র একটা এন্ট্রি আমরা পাচ্ছি, সেটা হচ্ছে সি, সেটার মধ্যে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে। ওকে, আচ্ছা এরপর যদি আমরা একটু দেখি 10 নম্বর, আসবাবপত্র ক্রয় 5,000 টাকা, এখানে কোন হিসাব খাতে প্রভাব ফেলছে বলেন তো? আসবাবপত্র ক্রয় 5,000 টাকা, জার্নালটা আসলে কি হবে? আসবাবপত্র যদি ক্রয় করা হয়, আসবাবপত্র বাড়তেছে, তার মানে অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে। আর যদি আসবাবপত্র ক্রয় করেন তাহলে কি হচ্ছে? আপনার নগদ টাকা হ্রাস পাচ্ছে, অর্থাৎ অ্যাসেট আবার হ্রাস পাচ্ছে। তাহলে একই সাথে আমরা দেখতে পাই যে সম্পদ হ্রাস বৃদ্ধি কোথায় করতেছে? সম্পদ হ্রাস বৃদ্ধি হচ্ছে 10-এর সি নম্বর অপশনে বসতেছে, তার মানে আমাদের 10-এর অ্যান্সার হচ্ছে সি। এরপরে যদি আমরা চলে যাই খতিয়ান তৈরি করার পদ্ধতি কয়টি? খতিয়ান তৈরি করার পদ্ধতি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে চলমান জের আর একটা হচ্ছে টিচক, অর্থাৎ খতিয়ান তৈরি করার পদ্ধতি হচ্ছে দুই ধরনের। এরপরে যদি আমরা চলে যাই, এরপরে আমাদের চলে আসছে হিসাব বিজ্ঞানের কমার্স প্রো ব্যাচ, অর্থাৎ আমাদের কমার্স প্রো ব্যাচ এসএসসি 25-26 2.0। এই ব্যাচে তোমরা পাচ্ছ হিসাব বিজ্ঞানের 30টি ক্লাস, ম্যানেজমেন্টের 20টি ক্লাস, তারপর হচ্ছে ফিনান্সের 20টি ক্লাস, মার্কেটিং এর 20টি ক্লাস। তো তার মধ্যে হচ্ছে এখানে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এগুলোর হচ্ছে তোমরা রেকর্ডেড ক্লাস পাবা, আর হচ্ছে হিসাব বিজ্ঞান এবং ফিনান্সের রেকর্ডেড ক্লাসও পাবা, প্লাস হচ্ছে 30টি করে তোমার হচ্ছে 30 প্লাস 20টা টোটাল 50টা লাইভ ক্লাস পাবা। অর্থাৎ এখানে ম্যানেজমেন্ট আসলে জিনিসটা খুবই সহজ, ম্যানেজমেন্ট নিয়ে আসলে খুব একটা কারো পেরেশানি হয় না, মার্কেটিং নিয়ে আসলে খুব একটা কারো পেরেশানি হয় না। এই কারণে আমরা হচ্ছে এগুলোতে রেকর্ডেড ক্লাস প্রোভাইড করব। যেহেতু মূলত হিসাব বিজ্ঞান এবং ম্যানেজমেন্ট, হিসাব বিজ্ঞান এবং ফিনান্স নিয়ে তোমাদের মেইনলি দুর্বলতা থাকে, সেই জন্য আমরা জুমে হিসাব বিজ্ঞান এবং ফিনান্সের লাইভ ক্লাস দিব। আর এই রেকর্ডেড ক্লাসগুলো কিন্তু আমরা খুবই প্রিমিয়াম ক্যাটাগরিতে রেকর্ড করতেছি, যাতে তুমি ক্লাসগুলো করে বুঝতে পারো। তার মানে তোমাদের এখান থেকে কিন্তু একটা ভালো প্রিপারেশন হবে, সবগুলো ক্লাসই জুমে হবে। এবং এই কোর্সের ফি মাত্র 1500 টাকা, তোমরা কিন্তু 1500 টাকা এখন ভর্তি হতে পারবে। হিসাব বিজ্ঞান এবং ফিনান্সের ক্লাসগুলো আমি নিজে নিব, ইনশাআল্লাহ তোমার এরকম ভাবে একদম ইন ডিটেলস তোমার আলোচনা পাবো আমাদের মাধ্যমে। এবং কোর্সটা খুব দ্রুত শুরু হয়ে যাচ্ছে, তোমরা ক্লাসগুলো জয়েন করতে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারো, অথবা সরাসরি ভর্তি হয়ে যেতে পারো, সরাসরি ওয়েবসাইটে যেয়ে সরাসরি ভর্তি হয়ে যেতে পারবা। ওকে, তো সরাসরি ভর্তি হওয়ার প্রসেসটা আমি একদম শেষের দিকে দেখাই দিব। আমি একটু পরে ক্লাসে চলে যাচ্ছি, পরের এমসিকিউতে। এখন যদি একটু খেয়াল করি যে 13 নম্বর এমসিকিউ, আয়কর কোন ধরনের হিসাব? বলেন তো আয়কর আসলে কে দেয়? আয়কর দেয় হচ্ছে মালিকে কিসের উপর দেয়? তার হচ্ছে নেট ইনকামের উপর দেয়, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান থেকে সে যদি টাকা দেয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো উত্তোলন। অর্থাৎ মালিকের আয়কর আসছে, সে কি করতেছে? ব্যবসা প্রতিষ্ঠান থেকে উঠে উত্তোলন হিসাবে দিয়ে দিচ্ছে, তার মানে আয়করটা হচ্ছে উত্তোলন জাতীয় হিসাব। এরপর যদি আমরা চলে যাই অনুপার্জিত আয় কোন জাতীয় হিসাব? অনুপার্জিত আয় এটা কিন্তু খুবই ট্রিকি একটা প্রশ্ন, মানে নরমালি হচ্ছে এই প্রশ্নটা আমরা পড়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি প্রোগ্রামে। আসলে হিসাবটা আসলে অনেকভাবে ডাইভার্সিফিকেট করা, সনাতন পদ্ধতি অনুযায়ী আছে, আধুনিক পদ্ধতি অনুযায়ী হিসাব আছে 5 ধরনের, এর পাশাপাশি প্রকৃতি অনুযায়ী আছে, ব্যক্তিত্ববাচক অনুযায়ী আছে, মানে হিসাবটা আসলে অনেক ডাইভার্সিফাইড একটা জিনিস। এটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি প্রোগ্রামে আমি মূলত সেকেন্ড লেকচারে আমি পড়াই হিসাবটা। তো এখানে এই অ্যান্সারটা আসলে তোমরা দিতে পারবে কিনা দেখি তো, এটা আসলে খুবই ট্রিকি একটা প্রশ্ন। তারপর দেখি আসলে তোমরা দিতে পারো কিনা। 14 নম্বর প্রশ্নের অ্যান্সার কি দিতে পারো দেখি তো। অ্যান্সার আছে কি? অব্যক্তিবাচক হিসাব, স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব, কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব, প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। দেখি কে কে পারে। ওকে, আমি অ্যান্সারটা দিয়ে দিই। এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। কিভাবে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব হলো, আমরা একটু হিসাবটাকে নিয়ে একটু আলোচনা করি। হিসাবটা আমরা এখন দেখবো যে সনাতন পদ্ধতি বা ব্রিটিশ পদ্ধতিতে হিসাব আসলে কয় ধরনের। সনাতন বা ব্রিটিশ পদ্ধতিতে হিসাব হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কি? একটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব আর একটা হচ্ছে অব্যক্তিবাচক হিসাব। এই ব্যক্তিবাচক হিসাব এবং অব্যক্তিবাচক হিসাবটাকে মানে কি সনাতন পদ্ধতিতে প্রধানত হিসাবকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? দুই ভাগে। এটা হচ্ছে কি প্রধানত। যদি এমসিকিউতে আসে সনাতন পদ্ধতিতে বা ব্রিটিশ পদ্ধতিতে হিসাবকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে, তাহলে অ্যান্সারটা আসবে কি? প্রধানত দুই ভাগে। একটা হচ্ছে কি ব্যক্তিবাচক আর একটা হচ্ছে অব্যক্তিবাচক। প্রশ্ন যদি থাকে যে ব্রিটিশ বা সনাতন পদ্ধতিতে হিসাবকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয়েছে? সাধারণত ভাগ করা হয়েছে 3 ভাগে।
সাধারণত ভাগ করা হয়েছে 3 ভাগে, কি? ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তি এবং নামিকবাচক হিসাব। মানে এখানে হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়েছে। ব্যক্তিবাচক এটা হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে সম্পত্তি হচ্ছে 2 নম্বরে, নামিক হচ্ছে 3 নম্বরে। ওকে, তাই দেখেন তো ব্যক্তিবাচক হিসাবের মধ্যে আছে কি? দেনাদার আর পাওনাদার। অব্যক্তিবাচকের মধ্যে আছে কি? সম্পত্তি, নামিক হিসাব। নামিক হিসাব মানে কি? একটু আগে আলোচনা করছিলাম, আয় ব্যয়, নিট লাভ, নিট ক্ষতি, এগুলো হচ্ছে নামিক হিসাব। এরপর দেখেন তো এই যে অব্যক্তিবাচক হিসাবগুলা, ওকে, দেখেন প্রকৃতি অনুযায়ী ব্যক্তিবাচক হিসাবকে 3 ভাগে ভাগ করেছে, অব্যক্তিবাচক এবং ব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাব কি? দেনাদার পাওনাদার। এই ব্যক্তিবাচক হিসাবগুলোকে আমরা আবার প্রকৃতি অনুযায়ী 3 ভাগে ভাগ করছি। একটা কি? একটা হচ্ছে স্বাভাবিক ব্যক্তিবাচক, আর একটা হচ্ছে কৃত্রিম ব্যক্তিবাচক, আর একটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। এই স্বাভাবিক, কৃত্রিম ব্যক্তিবাচক, প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক, এগুলোই মূলত এই অপশনে আছে। দেখেন স্বাভাবিক ব্যক্তিবাচক, কৃত্রিম ব্যক্তিবাচক, প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব, এগুলো কিন্তু অপশনে আছে। তার মানে এটা দেখছেন কত ঘুরে পেঁচে একটা কোশ্চেন করা হয়েছে। প্রকৃতি অনুযায়ী যে ব্যক্তিবাচক হিসাবটা আছে সেটার একটা ক্লাসিফিকেশন হচ্ছে এটা, এই প্রশ্নটা। দেখেন স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব, স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাবটা কখন? যখন হচ্ছে মানে স্বাভাবিকভাবে কোনো মানুষের নাম থাকে, যে রহিম হিসাব, করিম হিসাব, তারপর হচ্ছে এখানে আছে ধরো হচ্ছে রশিদ হিসাব, তৃষা হিসাব, এগুলো হচ্ছে কি? স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব। এগুলোতে নর্মালি মানুষের নামগুলো থাকে। কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব যখন হচ্ছে কি? প্রতিষ্ঠানের নাম থাকবে। দেখেন প্রতিষ্ঠানের নাম, যে রহিম কোম্পানি লিমিটেড, রহিম এন্ড কোং, বা যে কোনো মানে ব্যক্তিবাচক স্বাভাবিক ব্যক্তির নাম হয়, যখন কোম্পানির নাম থাকবে তখন সেটাকে আমরা বলি কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব। অর্থাৎ কি? কোম্পানি একটা কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী না, কোম্পানি নিজের নামে মামলা করতে পারে, কোম্পানি নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান করতে পারে, তার মানে এটা হচ্ছে কৃত্রিম ব্যক্তিবাচক। সর্বশেষে আছে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। আর এই প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাবটা হচ্ছে নামিক হিসাবের আগে যদি অগ্রিম বা বকেয়া লেখা থাকে, নামিক হিসাবের আগে অগ্রিম বা বকেয়া লেখা থাকলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলি প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। নামিক হিসাবের আগে অগ্রিম বা বকেয়া। তাহলে আমরা একটু অপশনে চলে যাই। দেখেন তো অনুপার্জিত আয়, এটা কি? আয় কি? নামিক হিসাব। নামিক হিসাবের মধ্যে কি ছিল? আয় ব্যয়, নিট লাভ, নিট ক্ষতি। নামিক হিসাবের আগে আমরা যদি কি ইউজ করি? অগ্রিম বা বকেয়া ইউজ করি, তাহলে সেটা হবে কি? প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। তার মানে অনুপার্জিত আয়টা এটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। ঠিক আছে, দেখেন একটা এমসিকিউ পড়ানোর জন্য আমাকে যে কত কিছু আলোচনা করা লাগতেছে দেখছেন। আমরা কিন্তু জাস্ট অ্যান্সার বলে দিচ্ছি না, আমরা কিন্তু অনেক কিছু ডিপলি আলোচনা করতেছি। আপনাদের কমার্স প্রো ব্যাচের ক্লাসগুলা, হিসাব বিজ্ঞানের ক্লাসগুলা, সবগুলা ক্লাসই এরকম ভাবে ডিটেলস আলোচনা করা হবে। দেখেন হিসাব বিজ্ঞানের আদবভূমি বলা হয় কাকে? আমরা কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটা অলরেডি বলে দিয়েছিলাম যখন সুম্মা দি অ্যারিথমেটিকা, জিওমেট্রিকা মানে বই এবং লেখক নিয়ে বলছিলাম তখন। দেখেন এখানে হচ্ছে তখনই আমি বলছিলাম যে এটা হচ্ছে ভ্যানিস, যে হিসাব বিজ্ঞানের আদিভূমি হচ্ছে কি? ভ্যানিস। ভ্যানিসটা হচ্ছে কি? ইতালির একটা শহর, এবং এখানে কিন্তু মূলত আপনার এই যে বইটা লেখা হয়েছিল। ওকে, হিসাব বিজ্ঞান ব্যবসায়ের অভ্যন্তরীণ দায় কোনটি? ব্যবসায়ের অভ্যন্তরীণ দায়, অভ্যন্তরীণ দায়কে আরেকটা নামে কি নামে ডাকা হয়? আন্তদায় বা অন্তদায়। এই আন্তদায় কোনটি? দেখেন তো ব্যবসার অভ্যন্তরীণ দায় অর্থাৎ মালিকের দাবি। আন্তদায় মানে কি? মালিকের দাবি। মালিকের দাবি কি? মূলধন না? তার মানে ব্যবসায়ের অভ্যন্তরীণ দায় হচ্ছে মূলধন, আন্তদায় মূলধন। ওকে, দেখেন আইএএস এর পূর্ণরূপ কি? আইএএস এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। এটা অ্যান্সারটা হচ্ছে সরি। অনেক সময় দেখা যায় যে এস এটা দেয় না, অনেক প্রশ্নের এমসিকিউতে আসে, এগুলো ভার্সিটি ভর্তি পরীক্ষাতে আসে, কলেজের পরীক্ষাগুলোতে আসে। অনেক সময় লেখা যায় যে সারা কনফিউজ করার জন্য লেখে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, আরেকটা অপশনে লেখে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, এস দিয়ে দেয়। তার মানে যেটা কারেক্ট এস সেটা হচ্ছে কারেক্ট আনসার। আবার অনেক সময় দেখা যায় যে ইন্টারন্যাশনাল না দিয়ে ইন্টারনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস দিয়ে দেয়, তার মানে ইন্টারনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস কিন্তু কারেক্ট আনসার না। কারেক্ট আনসার কি? ইন্টারন্যাশনাল। দেখেন এখানে ন্যাশনাল আছে, এখানে অ্যাকাউন্টিং আছে। অনেক সময় দেখা যায় শুধু অ্যাকাউন্ট দেওয়া থাকে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ডস থাকে, তাও কিন্তু কারেক্ট আনসার না, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। তার মানে আমরা সম্ভাব্য যে আনসারগুলো হইতে পারে, অপশনগুলো হইতে পারে, সেগুলো কিন্তু আমরা দেখাই দিচ্ছি। ওকে, নিম্নের কোনটি কন্ট্রা সম্পদ? কন্ট্রা সম্পদ কি? সম্পদ বিপরীত হিসাব। তাহলে এখানে কন্ট্রা সম্পদ হইতে পারে কোনটা? দেনাদার সম্পদ, পাওনাদার দায়, অগ্রিম আয়, এটা হবে না। অনাদায়ী দেনা সঞ্চিতি, এটা কি? কন্ট্রা সম্পদ, অর্থাৎ সম্পদের বিপরীত একটা হিসাব। তাহলে অনাদায়ী দেনা সঞ্চিতি হচ্ছে সম্পদের বিপরীত। অনাদায়ী দেনা সঞ্চিতি কি? মানে আপনি দেনাদারের কাছ থেকে টাকা পাইতেন, আপনি ধরে রাখছেন যে এই টাকাটা হয়তো নাও পেতে পারেন, সেটা হচ্ছে সম্পদের বিপরীতে টাকা ধরে রাখছেন যেটা পাবেন না, তাহলে সেটা হচ্ছে অনাদায়ী দেনা সঞ্চিতি। এরপরে কোন সম্পর্কটি সঠিক? বলেন তো কোন সম্পর্কটা সঠিক হইতে পারে এখানে? দেখি আপনারা পারেন কিনা। আমাদের সাথে নতুন করে অ্যাড হয়েছে তানজিল, নিশরাত ভাইয়া। আমরা এনা বলবো, আপনি কেন বলেন?
আচ্ছা, তোমাদের কাছে যদি বলি যে নিশরাজ তুমি অ্যান্সার দাও, আমি তো সবগুলো প্রশ্নের অ্যান্সার তোমার কাছ থেকে নিতে পারি না, কারণ আমি যদি শুধু ওয়েট করি তোমার জন্য, তাহলে জিনিসটা এমন হবে না যে সময় অনেকটুকু বেশি সময় লাগতেছে। তো এখন তো আসলে অনেক সময় নষ্ট করা যাবে না, মূল কথা হচ্ছে সেটা। আমি কিছু কিছু প্রশ্ন তোমাদেরকে ধরবো, আর বাকি প্রশ্নগুলো কিন্তু আমি ডিটেলসে আলোচনা করতেছি, যাতে হচ্ছে তোমরা সময় নষ্ট না হয়। বিষয়টা হচ্ছে এরকম, ওকে? তোমরা কমেন্ট করলে বিষয়টা আমার জন্য পজিটিভ। কেন কি? কারণ হচ্ছে আমার পেজের এই লাইভের রিচটা বাড়বে, আমার জন্য পজিটিভ। তবে আমি চাই না যে অহেতুক কমেন্ট করো। তোমরা জাস্ট বুঝে শুনে অ্যান্সার তোমাদের মতো, প্রশ্ন দেখলেই তোমরা অ্যান্সার করে দাও, এটা তোমাদের ইচ্ছা, সমস্যা নেই। এটা হচ্ছে এইচএসসি ক্লাস, কিন্তু আমরা এইচএসসি ক্লাস যখন পড়ে আমাদের মূলত কনসিডারেশনের বিষয় থাকে যে আমরা একই সাথে অ্যাডমিশনের ওই রিলেটেড, আসলে মূলত অ্যাডমিশনটা কি একাডেমিকের একটা পার্ট, তাই না? একাডেমিক থেকে তো মূলত অ্যাডমিশনটা আসছে। তো যখন আমরা পড়াই তখন একাডেমিক অ্যাডমিশন দুটাকে কোলাপ করে পড়াই, যাতে তোমাদের বেসমেন্টটা ক্লিয়ার থাকে, ভালোভাবে তোমরা অ্যান্সার করতে পারো। ওকে, অনেকে অ্যান্সার করতেছিলা। আচ্ছা, এই নিচের কোনটি কোনটা সম্পদ, এটার অ্যান্সারটা হচ্ছে নিচের কোনটি সঠিক, এটার অ্যান্সারটা হচ্ছে ক্রয় বাট্টা প্রদেয় হিসাব। দেখো তো, যখন প্রদেয় হিসাব ক্রয় বাট্টা পাইলে কি হয়? প্রদেয় হিসাব হয় ডেবিট, প্রদেয় হিসাব হয় কি ডেবিট, এবং ক্রয় বাট্টা হয় কি? ক্রয় বাট্টা হয় ক্রেডিট। অর্থাৎ এই সম্পর্কটা আসলে সঠিক আছে, বুঝছো? ওকে, খ অ্যান্সার দিয়েছো যারা, তাদের অ্যান্সারটা কারেক্ট হয়েছে, থ্যাংক ইউ। এরপর দেখো তো, প্রাপ্য বিনিয়োগের সুদ কোন ধরনের হিসাব? প্রাপ্য বিনিয়োগের সুদ কোন ধরনের হিসাব? আচ্ছা, দেখি তোমরা অ্যান্সার করো, দেখি পারো কিনা। তোমরা যদি অ্যান্সার করতে খুবই মরিয়া হয়ে গেছো, দেখি তোমরা অ্যান্সারই করো। আচ্ছা, অ্যান্সার আসতে একটু লেট হয়, কারণ আমি চাই অ্যান্সার করে দিতে। প্রাপ্য বিনিয়োগের সুদ, ওকে? দেখো তো এখানে কি লেখা আছে? প্রাপ্য মানে কি? এই প্রাপ্য মানে হচ্ছে আমি এখনো টাকাটা পাই নাই, আমি পাবো। প্রাপ্য মানে পাবো। আর যদি বলতো প্রাপ্ত, তাহলে আমরা বলবো যে অলরেডি পেয়ে গেছি। তাহলে বুঝতে পারছেন, যদি প্রাপ্ত লেখা থাকে তাহলে বুঝতে হবে যে সেটা পেয়ে গেছি, আর যদি প্রাপ্য লেখে তার মানে এখনো পাই নাই, পাবো। তাহলে প্রাপ্য বিনিয়োগের সুদ কোন ধরনের হিসাবে? যেই বিনিয়োগের সুদটা আমি এখনো পাই নাই, সামনে পাবো, সেটাকে আমরা কি হিসাবে ধরি? সম্পদ হিসাবে ধরি। কি হিসাবে ধরি? সম্পদ হিসাবে ধরি। অর্থাৎ যেমন প্রাপ্য হিসাবটা একটা সম্পদ, ঠিক তেমনি প্রাপ্য বিনিয়োগের সুদটাও একটা সম্পদ, ওকে? নিচের কোনটি অনগদ লেনদেন? নিচের কোনটি অনগদ লেনদেন? দেখেন তো, অনগদ লেনদেন কোনটি? নিচের কোনটি অনগদ লেনদেন? সবাই একটু অ্যান্সার করার ট্রাই করেন। 21 নম্বরের অ্যান্সারটা সবাই দেওয়ার চেষ্টা করেন। আচ্ছা, আমরা শুরুতে এই ক্লাসের শুরুর অংশটুকুতে আমরা বলছিলাম যে নগদ বাট্টা একটি অনগদ লেনদেন, তাই না? কি বলছিলাম? নগদ বাট্টা কি? একটা অনগদ লেনদেন। তার মানে এখানে প্রশ্নটা আসছে কি, নিচে কোনটি অনগদ লেনদেন? তাহলে আমাদেরকে খুঁজতে হবে এই নগদ বাট্টা আর কোন নামে থাকতে পারে। এই নগদ বাট্টা আরেকটা নামে থাকতে পারে, সেটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। কি নামে থাকতে পারে? সেটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। তার মানে এখানে এই প্রাপ্ত বাট্টাটা হচ্ছে আমার অনগদ লেনদেন। এরপরে হচ্ছে 22 নম্বরটা হচ্ছে পুঞ্জীভূত অবচয় কোন ধরনের হিসাব? দেখেন, পুঞ্জীভূত অবচয়, এই পুঞ্জীভূত অবচয়ের মাধ্যমে কি হয়? সম্পদটাকে হ্রাস করা হয়, অর্থাৎ সম্পদ বিপরীত হিসাব। যদি সম্পদ বিপরীত হিসাব হয় তাহলে সেটাকে আমরা বলি কন্ট্রা সম্পদ। পুঞ্জীভূত অবচয় হচ্ছে কোন ধরনের হিসাব? কন্ট্রা সম্পদ। অর্থাৎ এই পুঞ্জীভূত অবচয় সম্পদটাকে হ্রাস করতেছে, হ্রাস করার কারণে সেই জন্য আমরা বলছি কন্ট্রা সম্পদ। আন্তঃফেরত কোন ধরনের হিসাব? বলেন তো, এই প্রশ্নের অ্যান্সারটা আপনারা দেন। আন্তঃফেরত কোন ধরনের হিসাব? আন্তঃফেরত কোন ধরনের হিসাব? আন্তঃফেরত কোন ধরনের হিসাব? আন্তঃফেরত কোন ধরনের হিসাব? সবাইকে অ্যান্সার দিচ্ছেন? আন্তঃফেরত কোন ধরনের হিসাব? সবাই একটু অ্যান্সার দেন, 23 নম্বরের অ্যান্সার দেন। 23-এর অ্যান্সার এখনো আমার কাছে এসে পৌঁছায়নি। দেখেন, আন্তঃফেরত কোন ধরনের হিসাব? দেখেন তো, আন্তঃফেরত মানে কি? আন্তঃফেরত, এই আন্তঃফেরত দ্বারা বোঝাচ্ছে
আমাদের প্রতিষ্ঠানের ভিতরে বা কারখানার ভিতরে যে ফেরতটা আসে, ওকে, কারখানার ভিতরে যে ফেরতটা আসছে, কারখানার ভিতরে ফেরত আসবে কিভাবে? যখন হচ্ছে আমি কারখানা থেকে কোনো প্রোডাক্ট সেল করি, তাহলে কি সেটা চলে গেছে বাইরে, বাইরে যাওয়ার পরে যদি কাস্টমার সেটা আবার ফেরত দেয়, তাহলে সেটা কি আমার প্রতিষ্ঠানে আবার ইন হয়েছে, এই কারণে আমরা বলতেছি আন্তঃফেরত। তার মানে কি আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত। তাহলে আন্তঃফেরত বিক্রয় ফেরত, বিক্রয় করলে কি হয়? আয় হয়। যদি আন্তঃফেরত হয়, বিক্রয় যদি হ্রাস পায়, তাহলে কি হবে? বিপরীত হয়। তার মানে আয়টা কমে যাচ্ছে, তাই না? আমি বিক্রয় করার ফলে কি হয়েছিল? আয় বাড়ছিল, বিক্রয় ফেরত হয়েছে, আয় কমে গেছে। তার মানে এটা হচ্ছে বিপরীত আয়। প্রাপ্য হিসাবের অর্থ দ্রুত আদায়ের জন্য যে বার্তা দেওয়া হয় তাকে কি বলে? বলুন তো, সবাই একটু অ্যান্সার করেন। প্রাপ্য হিসাবের অর্থ দ্রুত আদায়ের জন্য যে বার্তা দেওয়া হয় তা প্রদত্ত বার্তা, ক্রয় বার্তা, বিক্রয় বার্তা, কোনটি? কোনটি নয়। কোনটি হবে? 24 নম্বর অ্যান্সার কোনটি হবে বলেন? ওকে, প্রাপ্য হিসাবের টাকা দ্রুত আদায়ের জন্য যে বার্তা দেওয়া হয় তাকে বলা হয় প্রদত্ত বার্তা। এই প্রদত্ত বার্তা দ্বারা কি বোঝাচ্ছে? আপনি যদি এমন হয় যে আপনি টাকা পাইতেন কারো কাছ থেকে, ধরেন হচ্ছে এখানে মেহেদুল ইসলাম, সে হচ্ছে নওশিনের কাছ থেকে 1 লাখ টাকা পাইতো। এখন নওশিন টাকা দিতেছে না, এই কারণে আপনি কি করলেন? নওশিনকে বললেন যে তুমি যদি এই আগামী 20 দিনের মধ্যে আমাকে টাকা দাও, তাহলে তোমার আমি হচ্ছে 10% ডিসকাউন্ট দিব বা 10% টাকা আমি কম রাখবো। ওকে, এই যে 10% টাকা তুমি কম রাখতেছো, এটাকে আমরা বলতেছি কি? প্রদত্ত বার্তা। বা একটা অ্যামাউন্ট তুমি হচ্ছে কম রাখতেছো, সেটা হচ্ছে কি? প্রদত্ত বার্তা। তাহলে দিন শেষে আমরা বলতে পারি প্রাপ্য হিসাবের অর্থ দ্রুত আদায়ের জন্য আমরা যে বার্তা দিই সেটাকে আমরা প্রদত্ত বার্তা বলি। তাহলে কিন্তু আমাদের মোটিভ কি ছিল? আমাদের মোটিভটা ছিল তাড়াতাড়ি টাকাটা নিয়ে আসা তার কাছ থেকে। এই কারণে আমি তাকে ডিসকাউন্ট দিছি যে তুমি এখন এই 10 দিনের মধ্যে পরিশোধ করো, নাহলে তোমার আবার দিব না। ওকে, তাহলে সে হচ্ছে ডিসকাউন্টটা দিয়ে আমরা হচ্ছে কি পাইলাম? প্রদত্ত বার্তা পাইলাম। এরপরে দেখো তো, ক্যাশ বক্স থেকে 500 টাকা চুরি। এখানে কি হচ্ছে? এই জার্নালের মাধ্যমে, এই লেনদেনের মাধ্যমে আসলে প্রভাবটা কি বলেন তো? ক্যাশ বক্স থেকে 500 টাকা চুরি হয়ে গেছে। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ বক্সে টাকা রাখছেন, বা হচ্ছে আপনি এরকম হতে পারে আপনার ব্যাংক আছে, মাটির ব্যাংকে 500 টাকা চুরি হয়ে গেছে, কেউ চুরি করে নিয়ে গেছে, ছোট ভাই বা ছোট বোন চুরি করে নিয়ে গেছে। সেক্ষেত্রে জার্নালটা কি হবে? ক্যাশ বক্স থেকে 500 টাকা চুরি হয়ে গেছে, জার্নালটা করেন তো। জানাল নাকি? জাবেদা করেন, সবাই একটু জাবেদা করেন, সবাই জাবেদা করেন, দেখি পারেন কিনা। এই প্রশ্নটা অবশ্যই পারা উচিত। হিসাব বিজ্ঞানের জার্নাল খুবই ইজি একটা জার্নাল। আচ্ছা, আমি একটু সলভ করে দিই। দেখেন, যখন হচ্ছে ক্যাশ বাক্স থেকে 500 টাকা চুরি হয়ে গেল, তখন কি হয়েছে? নাম্বার 1, আমাদের ইফেক্ট কি? কিছু একটা বাড়তেছে, কিছু একটা কমতেছে। কোন একটা জায়গাতে বাড়বে, কোন একটা জায়গাতে কমবে। জার্নালের হিসাবটা হচ্ছে এরকম। তাই বলেন তো কি কমছে? টাকা চুরি হয়েছে, টাকা কমছে। টাকা যদি কমে সেটাকে আমরা কি বলি? নগদান হিসাব। নগদান হিসাব। তাহলে বলেন তো, নগদান হিসাব যদি কমে তাহলে কি হয়? ডেবিট হয় না ক্রেডিট হয়? অবশ্যই ক্রেডিট হয়। সম্পদ কমলে হয় ক্রেডিট। তাহলে বলেন তো আরেকটা ইফেক্ট কি আছে? কোন একটা জিনিস বাড়ছে। কি বাড়ছে? ক্ষতি বাড়ছে। কি ক্ষতি? বিবিধ ক্ষতি। যদি ক্যাশ বাক্স থেকে টাকা চুরি হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি কি? বিবিধ ক্ষতি। বিবিধ ক্ষতি কি হবে? বিবিধ ক্ষতি হিসাব ডেবিট হবে। 100 টাকা, 500 টাকা, 500 টাকা। তাহলে দেখেন তো, নগদান হিসাব যদি হ্রাস পায়, তার মানে অ্যাসেট কমে যাচ্ছে, যেহেতু নগদান হিসাব একটা সম্পত্তিবাচক হিসাব। যদি বিবিধ ক্ষতি হিসাব বৃদ্ধি পায়, তার মানে কি? ওই হ্রাস পাচ্ছে। আমরা জানি ওই বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, ওই হ্রাস পেলে হয় ডেবিট। তার মানে একই সাথে আমাদের সম্পত্তি এবং মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে। এই এবং ওই একই সাথে হ্রাস পাচ্ছে। আমাদের কারেক্ট অ্যান্সারটা হচ্ছে ডি, এ ও ওই হ্রাস। 25 নম্বরের কারেক্ট অ্যান্সারটা হচ্ছে ডি। আচ্ছা, পি কে পারভেজ সে বলছে ঘ হবে 100%। অনেকে অ্যান্সার দিচ্ছিল ঘ। আচ্ছা, আমি একটু তোমাদেরকে দেখাই দিই আমাদের যে কমার্স প্রো ব্যাচটা আছে সেই কোর্সের তোমরা আসলে কিভাবে এনরোলমেন্টটা কমপ্লিট করবা। তোমরা প্রথমত চলে যাবা তোমাদের গুগল ক্রোম অ্যাপস এর মধ্যে। গুগল ক্রোম অ্যাপস এর মধ্যে যাওয়ার পরে তোমরা সার্চ দিবা। কি সার্চ দিবা? তোমরা সার্চ দিবা, আমি একটু লিখে দেখা দিচ্ছি, MATHHATERS mathhaters.com। এই mathhaters.com লিখে তোমরা সার্চ দিবা। সার্চ দেওয়ার পরে তোমরা এখানে আসবা, তোমরা আগে লগ ইন করে নিবা। এখানে একটা লগ ইন বাটন আছে, লগ ইন করে নিবা। এরপরে ডিউডিমার্স এর একাডেমিক কোর্স সমূহ সেখানে যাবা। এরপরে কমার্স প্রো ব্যাচ, সেখানে বিস্তারিত বাটনে ক্লিক করবা এবং তোমরা হচ্ছে লগ ইন করা থাকলে এখানে বলবো যে কোর্সটিকে এনরোল করতে চাই। এখানে এনরোল করতে চাই বাটনে ক্লিক করে তোমরা সরাসরি আমাদের এই ব্যাচে এনরোলমেন্ট কমপ্লিট করতে পারবা। তো তোমরা যদি চাও যে এইভাবে ধরে ধরে, আমরা যেহেতু ধরে ধরে পড়াচ্ছি, একটা এমসিকিউর সাথে কিন্তু অনেক ধরনের সম্পূরক তথ্য দিচ্ছি যেগুলা নর্মালি দেওয়া হয় না, এবং আমাদের মোটিভ কি? যে একই সাথে একাডেমিকে বোর্ড পরীক্ষায় ভালো করব
একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে আমরা ভালো করবো। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে ভালো করতে হলে কি করতে হবে? অবশ্যই একাডেমিকে তোমার বেসিকটা ক্লিয়ার রাখতে হবে এবং আগে থেকে একটা প্রি অ্যাডমিশন প্রিপারেশন নিতে হবে। ওই প্রি অ্যাডমিশন প্রিপারেশনটাও কিন্তু তোমার এখানে হয়ে যাচ্ছে। মানে এইভাবে আসলে ধরে ধরে আসলে তুমি কোথাও পড়তে পারবা না, স্বাভাবিক। অনলাইনে এত কম টাকায়, আমি যখন এই 2018 সালে যখন আমি প্রাইভেট পড়ছিলাম, 17 সালে আমি নিজে প্রত্যেক মাসে 2000 টাকা করে কোচিং করতাম, শুধু একটা সাবজেক্টের জন্য, অ্যাকাউন্টিং এর জন্য, ইংলিশের জন্য 2000। তো তখনকার হিসাব যদি এখন কম্পেয়ার করো, তুমি মাত্র 1500 টাকায় 4টা সাবজেক্টের কোর্স পাচ্ছ, মাত্র 1500 টাকায়, তাও সম্পূর্ণ কোর্স। তো এটা আসলে অবাক করার বিষয়, যেটা আমি এক মাসে পড়তে গেলেও আমার আরো বেশি পেমেন্ট করা লাগছে, আর সেটাই তুমি এখন পাচ্ছ। তো আলটিমেটলি তুমি কিন্তু এখানে ভালো করার সুযোগ আছে। আর তোমরা এখানে যারা লাইভে আছো, তোমরা হচ্ছে একটা কাজ করো, আমি একটা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করতেছি তোমাদেরকে নিয়ে, যারা এখন লাইভে দেখতেছো। তোমরা ওই মেসেঞ্জার গ্রুপে থাকলে সুবিধা হচ্ছে, রেগুলার তোমাদের যদি হিসাব বিজ্ঞান নিয়ে কোনো সমস্যা হয়, যেহেতু আমি হিসাব বিজ্ঞান পড়াই, ফিনান্স পড়াই, তো তোমরা হিসাব বিজ্ঞান এবং ফিনান্সে যদি কখনো কোনো ধরনের সমস্যা হয় যে ভাই আমি ম্যাথটা করতে পারতেছি না, ওটা একটা স্টাডি গ্রুপ। ওই স্টাডি গ্রুপে তোমরা সরাসরি আমার সাথে কমিউনিকেশনটা মেনটেন করতে পারবা। ওই স্টাডি গ্রুপে তোমরা তোমাদের যে কোনো জিনিস তোমরা আমাকে শেয়ার করতে পারবা, যদি কোনো জায়গাতে আটকে যাও সেটা আমি জানাবো, কোনো জিনিস যদি সহযোগিতা দরকার হয় সেটা জানতে পারবা। একই সাথে আমাদের যে ফ্রি ক্লাসগুলো হয় সেগুলো জানতে পারবা। আমি কিছু ফ্রি এক্সাম নিব, সেই ফ্রি এক্সামগুলোতে তুমি অ্যাটেন্ড করতে পারবা। যদি চাও যে ওই মেসেঞ্জার গ্রুপে তুমি আমার সাথে কানেক্টেড থাকতে, তাহলে হচ্ছে তোমরা আমাকে আমার আইডিতে একটু মেসেজ পাঠাইতে পারো। আমার আইডির নামটা হচ্ছে, আসবে কিনা এখানে দেখি তো আসে কিনা। ওকে, ফেসবুকে গেলে তো এখানে লগ ইন করা নেই, নাও আসতে পারে। আচ্ছা, লগ ইন করা তো আছে। ওকে, জোস। ওকে, আমি একটু দেখা দিচ্ছি। তোমরা সার্চ দিবা, আচ্ছা তোমরা এখানে সার্চ দিবা হচ্ছে রাফাতুজ্জামান বাপ্পি, হ্যাঁ, RAFATUZZAMAN। ওকে, রাফাতুজ্জামান বাপ্পি, রাফাতুজ্জামান বাপ্পি। ওকে, আমাদের হচ্ছে এই আইডিতে তোমরা একটু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও বা হচ্ছে মেসেজ দাও যে আমি এইচএসসি 25 এবং 26 ব্যাচের স্টুডেন্ট, আমি হচ্ছে কমার্সের যে মেসেঞ্জার গ্রুপটা আছে সেই গ্রুপে অ্যাড হতে চাই, আমি তোমাদেরকে অ্যাড করে নিব। ওই গ্রুপের মধ্যে কিন্তু আমি এখন থেকে তোমাদেরকে কিছু মুখস্থর যে আইটেমগুলো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য দরকার হয়, সেগুলো আমি এখন তখন দিয়ে দিব। আমার কাছে রেডি করা আছে সবকিছু, যেহেতু আমাদের অ্যাডমিশনের ক্লাস হয়, মুখস্থর অনেক প্রিপারেশন আছে, অনেক ভোকাবুলারি আছে। এমনকি আমার কাছে 4 পেজ বা 5 পেজের একটা প্রিপারেশন আছে, যে প্রিপারেশন মানে প্রিপারেশন নোট আছে। ওই প্রিপারেশন নোট থেকে গত 3 বছর ধরে ভার্সিটি ভর্তি পরীক্ষাতে প্রশ্ন কমন আসতেছে, মানে 3 পেজের প্রিপারেশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, সেখান থেকে গত 3 বছর প্রশ্ন কমন আসতেছে। আমাদের সময় আমি হুবহু, আমাদের সময় 4টা প্রিপারেশন আসছিল 2018 সালে ভার্সিটি ভর্তি পরীক্ষাতে, সেই 4টার মধ্যে আমি 3টা হুবহু ওখান থেকে কমন পেয়েছি। মানে এটা 3-4 পেজের একটা পিডিএফ পড়ে, প্রিপারেশনের শীট পড়ে। তো তোমরা আমি তোমার দরকার হলে ওগুলো তোমাদেরকে দিয়ে দিব, তোমরা সেগুলো থেকে পড়ে একটা ভালো প্রিপারেশন নিতে পারবা। তো তোমরা আমাকে মেসেজ দিয়ে রেখো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। হ্যাঁ, অ্যাডমিশন একসাথে চলবো, একাডেমিক একসাথে ভালো করবো ইনশাল্লাহ, ভার্সিটি ভর্তি পরীক্ষাতেও ভালো করবো, টপ র্যাঙ্কগুলো নিশ্চিত করবো। আমি যেরকম টপ র্যাঙ্কে ছিলাম সেম ভাবে আমি চাই তোমরাও যাতে টপ র্যাঙ্কগুলো নিশ্চিত করো। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে আমাদের স্টুডেন্টরা যদি প্রথম 10-এর ভিতরে থাকে, সেটা আমাদের জন্য ভালো লাগা কাজ করবে। ওকে, তো সবাই ভালো থাকো। এতটুকু পর্যন্ত, আজকে এতটুকু পর্যন্ত ক্লাস। তোমরা ভালো থাকো। আর হচ্ছে মেসেঞ্জার গ্রুপে অ্যাড হওয়ার জন্য দ্রুত মেসেজ দাও, ইনশাল্লাহ 10 মিলি করি গাছ হারিয়ে যেতে নাই লাজ। আর আরেকটা কথা মনে রাখবা, যে এখন তুমি যদি 1 মিনিট সময় নষ্ট করো, সময় আসলে নষ্ট হয়ে যায় স্বাভাবিকভাবে। ফেসবুকে ঢুকতেছো, স্ক্রল করতেছো, একটা ভিডিও দেখবা, আরেকটা ভিডিও দেখতে মন চাইবে, আরেকটা ভিডিও দেখবা, আরেকটা ভিডিও দেখতে মন চাইবে। দিন শেষে তোমার সময় কিন্তু নষ্ট হচ্ছে, তোমার সময় কিন্তু চলে যাচ্ছে। তুমি যদি 25 এবং 26 স্টুডেন্ট, বিশেষ করে যদি তুমি 25 স্টুডেন্ট হয়, ভাই প্লিজ 24 দিকে তাকাও। 24 পোলাপান এখন কুত্তার মতো পড়তেছে, এক কথা যদি আমি বাংলা কথায় বলি। কিন্তু ওরা যদি তোমার স্টেজে থাকতে সিরিয়াস হয়ে যেত, তোমার স্টেজে থাকতে যদি ভালো করে পড়াশোনা করতো, তাহলে কিন্তু তার এখন কষ্টটা কম করা লাগতো। এখন হচ্ছে রাত দিন 24 ঘন্টা পড়া লাগতেছে, এরকম একটা অবস্থা। কারণ কয়েকদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। সেম ভাবে চোখ বন্ধ করবা, চোখ খুলবা, দেখবে যে তুমিও একদিন এই সিচুয়েশনের মধ্যে আছো। তুমি দেখবে যে তোমার ভর্তি পরীক্ষার সামনে 1 মাস পরে ভর্তি পরীক্ষা, কি করবা? হাই হাই করবা, কি করবা? দৌড়াদৌড়ি করবা। আবার বোর্ড পরীক্ষা শেষ হবে, আবার দৌড়াদৌড়ি করবা, অ্যাডমিশন কোচিং এ দৌড়াদৌড়ি করবা, কোন কোচিং এ ভর্তি হবো, কি করবো। অ্যাডমিশন কোচিং এ ভর্তি হওয়ার পরে দেখবে যে হতাশ, কি কারণে? দেখা যাবে যে 2 ঘন্টার মধ্যে সবকিছু শেষ, তুমি চোখের পলকে শেষ হয়ে যাচ্ছে। হিসাব বিজ্ঞান একটা লেখা ধরবে শেষ, ম্যাথ যে কেমনে করাবে নিজেও কল্পনা করতে পারবা না, যে শেষ হয়ে গেছে। তুমি বাসায় এসে প্র্যাকটিস করবা পারবা না, কারণ তুমি ইন্টারমিডিয়েটে ভালো করে পড়াশোনা করো নাই। আমি অ্যাকাউন্টিং এ যখন ক্লাস নিই, আমাদের পেইড ব্যাচে অফলাইনে, বিশ্বাস করো, আমরা যদি অন্যান্য কোচিং এ যখন ক্লাস নেই, একটা লেকচার শিট 1 ঘন্টা শেষ করা লাগে। সেটা আমাদের ঢাবি সপ্তমবরণ ব্যাচের যে অফলাইন ব্যাচটা আছে, ফার্মগেট এই বছর স্পেশাল ব্যাচ, ওই ব্যাচে ওই লেকচার শিটটা আমরা 2 ক্লাসে শেষ করি। 2 ক্লাস মানে কি, 2 ঘন্টা করে 4 ঘন্টা শেষ করি। সেটা আমাকে অন্য কোচিং এ 2 ঘন্টায় শেষ করা লাগে। তার মধ্যে দেখা যায় যে আবার কি থাকে, যে এক্সাম থাকে, এক্সামের জন্য আধা ঘন্টা সময় নষ্ট হয়, 1.5 ঘন্টা শেষ করা লাগে। কিন্তু
এই স্টুডেন্টকে আমাদের পেইড বেসে যারা অফলাইনে পড়তেছে ওদেরকে যখন, বা অনলাইনে পড়তেছে যারা, ওদেরকে যখন আমি পড়াচ্ছি, 2টা ক্লাসে পড়াচ্ছি, এরপরও কি হয়, এরা বলে যে ভাই এত কঠিন লাগে, ক্যালকুলেশন পারি না, এই যে যোগ বিয়োগ গুণ ভাগ পারি না, ক্যালকুলেটর ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব কিভাবে, কি জন্য এই নিয়মটা চালু করলো, কেন যে এরকম হইলো, আমাদের সাথে কেন হেন হয়, মানে বিভিন্ন ধরনের প্রশ্ন। কিন্তু আলটিমেটলি সেই স্টুডেন্টটা যদি ইন্টারমিডিয়েটে থাকতে, সে যদি ক্যালকুলেটর ইউজ না করে, সে যদি মুখে মুখে যোগ বিয়োগ করতো, তাহলে কিন্তু সে ভালো করতো। আমি একটা ম্যাথ দিয়ে অফলাইনে যখন আমাদের পেইড বেসে ম্যাথ করাই, কয়টা ম্যাথ করানোর পরে সময় দিয়ে যে তোমাদের 1 মিনিট সময় এই প্রশ্নটা সলভ করার জন্য, তারপরও হাফ ছায়া বাচ্ছে, মনে হয় পারতেছে না, এরকম অবস্থা। কারণ যোগ বিয়োগ গুণ ভাগে তাদের সময় নষ্ট হচ্ছে, ভাগে নষ্ট হচ্ছে, কাটাকাটিতে নষ্ট হচ্ছে। এই সমস্যাগুলো যদি এখন সলভ করতে না পারো, বিশ্বাস করো তুমি ওই স্টুডেন্টের জায়গায় থাকবা, দেখবে যে তুমিও সেম ক্যাটাগরিতে আসো। সেই জন্য ক্যালকুলেটর ইউজটা প্লিজ হাত জোর করে বলি, ক্যালকুলেটর ইউজটা এখন বাদ দাও। যত বেশি মুখে মুখে ক্যালকুলেশন করতে পারো, যত বেশি ব্রেন দিয়ে ক্যালকুলেশন করতে পারো, এটা তোমার জন্য অ্যাসেট। এই জিনিসটা তোমার ভবিষ্যতের জন্য কাজে লাগবে। তুমি যখন অ্যাডমিশনের প্রিপারেশন নিবা, তোমার জন্য একটা অ্যাসেট হবে। আমি যখন কলেজে ছিলাম, আমি ম্যাক্সিমাম শুধুমাত্র কলেজের ফাইনাল পরীক্ষা বা কলেজের পরীক্ষাগুলো বাদে ক্লাসে বা আলাদা করে সব অঙ্ক আমি সব সময় মানে মুখে মুখে করতাম। সব অঙ্ক আমি সবসময় যোগ বিয়োগ মুখে মুখে করতাম, হাতে ক্যালকুলেশন করতাম। আমি ক্যালকুলেটর ইউজ নিতাম না, যার কারণে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে আমার এটা সব থেকে বড় একটা অ্যাসেট ছিল। হিসাব বিজ্ঞানে আমাদের সময় আমাদের টোটাল 20টা প্রশ্ন আসতো, হ্যাঁ, তার মধ্যে আমাদের 12টা প্রশ্ন আসছিল ম্যাথ থেকে। অন্যান্য বার সেটা 6টা আসতো, কিন্তু আমাদের সময় 12টা প্রশ্ন ম্যাথ থেকে আসছে। এবং লাস্ট ইয়ারের দিকে তাকো 50% প্রশ্ন আসছে ম্যাথ থেকে। তাই যখন ম্যাথ থেকে আসছে আমি তো খুবই খুশি হয়ে গেছি, কারণ ম্যাথ থেকে আসা মানে কি, যে আমি খুব বেশি ম্যাথ প্র্যাকটিস করছি, যার কারণে আমি সবগুলো প্রশ্নে কারেন্ট আনসার দাঁড়িয়ে পারছি। হিসাব বিজ্ঞানে আমার অল কারেন্ট, মানে আমাদের 24-এর মার্ক ছিল, 24 আমি 24 পাইছি, যার কারণে আমার র্যাঙ্কটা ঢাকা বিশ্ববিদ্যালয়তে 100-এর ভিতরে আসছে। আমাকে এটা সহযোগিতা করছে। ওকে, তো সেই জায়গাটাতে অবশ্যই কিন্তু তোমরা এখন থেকে এমন ভাবে প্র্যাকটিস করো, এবং দেখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে যদি বসবা, যদি আমাদের সাথে এখন থেকে অ্যাডমিশন পর্যন্ত যুক্ত থাকতে পারো, ভর্তি পরীক্ষার দিন যখন প্রশ্নের দিকে তাকাবা, মনে হবে যে আমি প্রশ্ন করছি, মানে আমার তারেক স্যার প্রশ্ন করছে, মুহিত স্যার প্রশ্ন করবে, মানে এরকম মনে হবে যে এই টিচার গুলো তো আমাকে এগুলো পড়াইছে। এই জিনিসগুলো তোমাদের মধ্যে ফিল আসবে। ওই ফিলটাই মূলত আমি তোমাদেরকে এনে দেবো, বা আমরা টিচারও তোমাদেরকে এনে দেবো। সেটা দায়িত্ব কিন্তু আমাদের, এবং এটাই হবে ইনশাল্লাহ। প্রত্যেকবার যখন গত বছর অ্যাডমিশনে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সি ইউনিট যেদিন হয়েছিল, ক্যাম্পাস থেকে পরীক্ষা শেষ হওয়ার পরে আমি লাইভে গেছিলাম, এবং ওই রাইটে লাইভে করছিলাম। এবং আমাদের যে 20 মার্ক ঢাকা বিশ্ববিদ্যালয়তে হিসাব বিজ্ঞান থেকে প্রশ্ন আসে, টোটাল এমসিকিউ এবং রিটার্ন মিলে 20 মার্ক। 20 মার্ক হুবহু আমাদের লেকশিট থেকে প্রশ্ন কমন আসছে, মানে এটা হুবহু, মানে এখানে কোনো কারচুপির কিছু নেই। 20 মার্ক হুবহু লেকশিট থেকে কমন আসছে। আমি আমার ক্লাসের কথা বাদে দিলাম, লেকশিটে থাকা মানে কি, লেকশিটে থাকা মানে হচ্ছে আমি ক্লাসের মধ্যে ওগুলো তো পড়াইছি এবং এক্সট্রা করে অনেক কিছু পড়াইছি, মানে শুধু লেকচার কেউ পড়লেই সে 20-এ 20 পাইছে, এরকম অবস্থা। তো তোমরাও কিন্তু সেই জায়গায় থাকবা। যখন ক্যাম্পাসে যাবো, দেখবো যে তোমরা হয়তো 2 বছর 3 বছর পর তোমরা, মানে 2 বছর পর ডুববা ক্যাম্পাসে, হয়তো মানে কোনো একটা সময় যাইতে পারি, সেই সময় তোমাদের সাথে দেখা হয়ে যাবে। এখন তো রানিং ক্লাস করি, তখন দেখি যে অনেক স্টুডেন্ট ক্যাম্পাসে দেখা হয়, বলা যে ভাই আমি আপনার ক্লাস করছি, বা আপনাদের এক্সাম ব্যাচে ছিলাম, বা অ্যাডমিশন ব্যাচে ছিলাম, বা একাডেমিক ব্যাচে ছিলাম। এগুলো ভালো লাগে কাজ করে দিন শেষে। আমরা চাই তোমরাও সেই জায়গাতে আসো। ওকে, আসসালামু আলাইকুম ভাই, আমি কিশোরগঞ্জ থেকে সাদিম খান। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সাদিম খান। তুমি যদি কমার্সের স্টুডেন্ট হও, যদি ক্লাস করে না থাকো, অবশ্যই ক্লাস রিপিট করে ফেলো। আর তোমরা যদি কোনো জায়গাতে আটকে যাও, তোমরা ক্লাসটা করে ফেলতে পারো এবং আমাকে নক দিবা। ওকে, দেখা হচ্ছে। অনেক কথা বলে বলছে আসলে, মানে অনেক কিছু বলতে ইচ্ছা করে তোমাদেরকে। তোমরা আসলে কেন যে সিরিয়াস হো না, মা বাবার দিকে তাকে অন্তত সিরিয়াস হও, যাতে মা বাবার স্বপ্নটা পূরণ করতে পারো। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।